আজকের ক্লাসে আমরা গত ক্লাসে কি দেখছিলাম, লক করা ফিল্টার করা দেখছিলাম না। তো আরো একটু অ্যাডভান্স হব, মানে মোটামুটি আমরা যেমন হচ্ছে কিভাবে যোগ বিয়োগ করতে হবে, তারপরে কিভাবে ফিল্টার করতে হবে, তারপরে আমরা বিভিন্ন ডেটা ভ্যালিডেশন দেখব, এই বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা, এই বিষয়গুলো দেখে মোটামুটি আমাদের এক্সেলের যে বেসিক কাজগুলো আছে সেগুলো দেখব। পাশাপাশি আরেকটু দেখব কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমরা টাস্কবার থেকে এক্সেলটাকে অন করলাম। অন করার পরে স্বাভাবিকভাবে যে আমাদের সেলগুলো থাকে, এই সেলগুলোর মধ্যে প্রথম আমি লিখলাম সিরিয়াল নাম্বার, লিখলাম SERIAL সিরিয়াল নাম্বার। এরপরে হচ্ছে আমাদের নেম, তারপরে সাবজেক্টের বিভিন্ন নাম থাকতে পারে, যেমন আমরা লিখলাম বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপরে ফিজিক্স হতে পারে, আচ্ছা, তারপরে হচ্ছে ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, এটসেট্রা। এভাবে অনেকগুলো সাবজেক্ট হতে পারে। এবার প্রতিটা সাবজেক্টের কি হয়, সাধারণত টোটাল থাকে। তাহলে আমরা লিখলাম টোটাল, সবগুলো সাবজেক্টের টোটালটা এখানে বের হবে। এবার হচ্ছে এখানে আরেকটা ঘর হতে পারে অ্যাভারেজ, তারপরে আমাদের মিনিমাম প্রতিটা সাবজেক্টে একটা স্টুডেন্ট কত পাইছে, তারপরে ম্যাক্সিমাম কত পাইছে, এবং ফাইনালি কি হতে পারে, তার রেজাল্টটা হতে পারে যে সে কি পাস করলো না ফেল করলো। তাহলে এখানে লিখলাম রেজাল্ট, ওয়েদার পাস অর ফেল। আচ্ছা, এবার আমরা যে পেজ লেআউটটা আছে, পেজ লেআউটটা একটু ঠিক করে নিব। আমরা মার্জিনটাকে ন্যারো বানিয়ে নিচ্ছি, ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ করে নিচ্ছি, এবং আমাদের এখানে দেখেন সুতা বরাবর একটা দাগ দেখা যাচ্ছে না। তো আমরা এটা সাইজটা A4 বাই ডিফল্ট কি লেটার আছে, আমরা এটাকে কি বানিয়ে নিব, লিগ্যাল সাইজ বানিয়ে নিব। তাহলে কি আমাদের এখানের ক্যাপাসিটি সাইজটা অনেক বেড়ে যাবে। এবার আসুন প্রতিটা ঘরকে আমরা সিলেক্ট করলাম, করে আমরা হোম মেনুর আন্ডারে কি করব, অল বর্ডার, ফন্টের আন্ডারে অল বর্ডার্স করে নিলাম, সাইজটাকে একটু বড় করে নিলাম। এখন দেখেন একটু সাইজ বড় করার পরে প্রথম যে সমস্যাটা হয়েছে, প্রতিটা ঘরের যে লেখাগুলো সেগুলো চলে গেছে, তাই না? তো আমরা প্রতিটা ধরে ধরে ডাবল ক্লিক করব না, আমরা করব কি, সিলেক্ট থাকা অবস্থায় আমরা চেষ্টা করব এটাকে ফরম্যাট থেকে অটো কলাম যে উইথটা আছে এটা ব্যবহার করার জন্য। এতে করে কি হবে, সবগুলো একটা প্রপোর্শনে চলে আসছে, তাই না? তো এখানে কি সিরিয়াল নাম্বারটা আছে, আমরা সিরিয়াল নাম্বারটা এত বড় না রেখে শর্টকাট করে ফেলি SL নম। আচ্ছা, দেন এখানে ডাবল ক্লিক করে এটা আরেকটু ছোট করে নিলাম। এই কমপ্লিট আমার কি হয়েছে, তথ্যটা চলে আসছে। আচ্ছা, এবার নাম ব্যবহার করব। এখন নামের জন্য আমাদের যদি প্রিভিয়াস কোনো ডকুমেন্ট থেকে থাকে, সেখান থেকে আমরা একটা ফরম্যাট নিয়ে নিই, যেখান থেকে কিছু নাম কপি করে আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, Ctrl+C দিয়ে কপি করলাম, এবং এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে নিলাম। অনেকগুলো নাম দেখা যাচ্ছে। তো এখানে আমরা কি করলাম, ডাবল ক্লিক বা হচ্ছে ডি বরাবর ডাবল ক্লিক করলে অ্যাডজাস্ট হয়ে নামটা ঠিক হয়ে গেল। সিরিয়াল নাম্বারটা কিভাবে করছিলাম গত ক্লাসে দেখাইছি, 1 লিখে এন্টার দিলাম। তারপরে যে এখানে একটা কর্নারে ড্র্যাগ করে নিচ দিকে টান দিব, অথবা ডাবল ক্লিক করব, নাকি ডাবল ক্লিক করলেও হবে, যতগুলো নাম আছে সে পর্যন্তই আসছে। আমরা এখানে অটোফিল অপশনটা এখান থেকে কি করব, ফিল সিরিজ অনলি। আর নিচে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলাকে আমরা কি করব, কন্ট্রোল মাইনাস ব্যবহার করে ডিলিট করে দেব। অর্থাৎ আমরা যে 13টা ঘর দেখা যাচ্ছে, এই 13টা ঘরের মধ্যে আমার যাবতীয় যে ফরম্যাটটা আছে এখানে আমরা করব। তো এখানে আমাদের সাবজেক্ট দেখা যাচ্ছে কয়টা আছে বর্তমানে, বাংলা থেকে মার্কেটিং পর্যন্ত সিলেক্ট করে এখানে নিচে দেখেন কি লেখা আছে, 7 পর্যন্ত আছে, তাই না? তো আমরা এটা সিলেক্ট করে কি করলাম, দেখতে পাচ্ছি কাউন্টে 7 লেখা আছে, অর্থাৎ আমাদের 7টা সাবজেক্ট আছে। এখন আপনাদের জন্য জরুরি বেশি, আমরা এটাকে দেখেন স্ক্রল করলে সবগুলো নেমে যাচ্ছে, তাই না? তো আমরা কি করব, বাংলা যে সাবজেক্টটা আছে তার বরাবর নিচে সিলেক্ট করলাম, বা নামের বরাবর নিচে আমরা যাচ্ছি সিরিয়াল থেকে রেজাল্ট যে ঘরটা, এটা লক হয়ে যাবে, মানে স্ক্রল করলে সব চলে যাবে না, বাংলাটা রয়ে যাবে, বা এই যে ঘরটা এটা ফিক্স রয়ে যাবে। হ্যাঁ, সেজন্য আমরা এখানে কি আসলাম, ভিউ মেনুতে আসলাম। ভিউ মেনুতে এসে এখানে ফ্রিজ পেন লেখা আছে, ফ্রিজ পেন থেকে কি করব, এখানে ফ্রিজ পেনের মধ্যে ক্লিক করে দিলাম। দেখেন আমরা সিলেকশন করছি কি
নামের পরেরটা, তার মানে নামের উপরে যতগুলো ঘর আছে স্ট্রেট, যেমন সিরিয়াল থেকে রেজাল্ট পর্যন্ত, এটা লক হয়ে যাবে। ফ্রিজ পেনে ক্লিক করলাম, এবার দেখেন স্ক্রল করলে এটা রয়ে যাচ্ছে, দেখছেন লক হয়ে গেছে। এটা আমাদের অনেক কার্যকরী দরকার হবে। এবার আসেন বাংলা থেকে মার্কেটিং যে সাবজেক্টটা, সবগুলো সাবজেক্ট সিলেক্ট করে আমি যদি ধরে ধরে একটা একটা করে নাম্বার লিখি, ধরে ধরে একটা একটা করে নাম্বার লিখি, তাহলে কি হবে, অনেক টাইম লেগে যাবে, তাই না? আমরা করতে পারি এখানে কি করতে পারি, র্যান্ডম ভ্যালু ব্যবহার করতে পারি, যেটা আমরা ওয়ার্ডে দেখছিলাম। র্যান্ডম ভ্যালু মানে ওয়ার্ড ব্যবহার করছি না, তবে এখানে একটু ভিন্ন। আমরা কি করতে পারি, এখানে সমান সমান ব্যবহার করে, আপনারা চাইলে এটা নোট করে নিতে পারেন। সমান সমান ব্যবহার করে এখানে লিখতে পারি র্যান্ড বিটুইন, RAND, র্যান্ড বিটুইন লিখে কিবোর্ড থেকে যে ফর্মুলাটা দেখা যাচ্ছে এখানে ট্যাব ব্যবহার করব, র্যান্ড বিটুইন ফর্মুলাটা, এবং এখান থেকে আমরা স্পেসিফিকভাবে ভ্যালু দিব। যেমন আমাদের যে কোনো একটা সাবজেক্ট, বাংলা থেকে মার্কেটিং, আমরা জানি সর্বনিম্ন একটা স্টুডেন্ট কত পেতে পারে, 0, আর সর্বোচ্চ কত পেতে পারে, 100। তাহলে আমি এখানে লিখলাম 0, কমা দিয়ে এখানে লিখলাম 100। 101 তো আর কেউ পাবে না, তাই না? আচ্ছা, তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, কন্ট্রোল ইন্টার। আবারও বলতেছি, প্রথম ধাপে আমি কি করছি, একটা ফর্মুলা ব্যবহার করছি, সবগুলো যতগুলো বক্স আছে সবগুলো বক্স ক্লিক করে, এরপরে এখানে একটা সমান সমান দিয়ে র্যান্ড বিটুইন ফর্মুলা ব্যবহার করে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করছি। দেখেন সবগুলো ঘরের মধ্যে কি হয়ে গেছে, নাম্বার হয়ে গেছে। আচ্ছা, এই লেখাগুলো যদি আমি হাতে লিখতাম আমার মোটামুটি একটা টাইম লাগতো, তাই না? আচ্ছা, এবার আমরা কন্ট্রোল সি অর্থাৎ কপি করলাম। এই লেখাগুলোকে যদি আমরা লক করতে হয়, যেমন বাংলা থেকে মার্কেটিং পর্যন্ত প্রতিটা ঘরে যে ভ্যালুটা আছে, বর্তমানে এগুলা কি এক একটা ফর্মুলার মাধ্যমে আছে। এটাকে আমি একটু বুঝাই আপনাদের। ধরেন এখানে লেখা আছে কি 74, ভাই এখানে দেখেন, আমি যদি এখানে 74 এর মধ্যে এখানে কি একটা ফর্মুলা আছে, র্যান্ড বিটুইন, নিচে যে এখানে একটা ফর্মুলা আছে। তো আমরা যদি স্পেসিফিক ভাবে এখানে ইন্টারপ্রেস করি, দেখেন প্রতিটা ঘরের ভ্যালু চেঞ্জ হচ্ছে। রাতিয়া যে লেখাটা আছে, হ্যাঁ আসুন, এখানে 70 আছে না, আমি এখান থেকে জাস্ট ইন্টারপ্রেস করলাম, দেখেন এটা কি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে না? সবগুলাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখানে দেখেন এই স্টুডেন্টের যে নাম 50 আছে না, আমরা এখান থেকে ইন্টারপ্রেস করলাম, দেখেন এখানে ফর্মুলাটা বারবার চেঞ্জ হবে। আমি যদি এখানে টোটাল বের করি না, এখানে টোটাল যে ভ্যালুটা আছে, আমরা যদি এখানে টোটালও বের করে থাকি, 424 আসছে না। এবার দেখেন আবার যদি আমি এখানে এসে কোন একটা ভ্যালু চেঞ্জ করি, বারবার এই ভ্যালুটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার টোটাল ভ্যালুটা কি ফিক্স থাকতেছে না। তো এটাকে আমরা সমাধান করতে পারি, দুইটা নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে প্রতিটা ঘরকে আমি সিলেক্ট করব। দেখুন প্রতিটা ঘরের মধ্যে ফর্মুলা আছে, কি ফর্মুলা, র্যান্ড বিটুইন ফর্মুলা। আমরা সিলেক্ট করে প্রথমে এটাকে আমাদের হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ডে কি আছে, কপি আছে না, কপি করলাম, একটা সিলেকশন তৈরি হয়েছে। এবার আমরা এখানে পেস্ট অপশন থেকে এখানে কি করব, ভ্যালু অনলি, পেস্ট ভ্যালু অনলি। এটা করলে কি হবে, আমার ফর্মুলাগুলো হয়ে যাবে নিউমেরিক ভ্যালু, অর্থাৎ এখন আর কোনো ফর্মুলা রয় নাই। দেখেন এখানে 68 মানে 68 আছে। এবার জাস্ট বাইরে ডাবল ক্লিক করেন, ওটা চলে যাবে 68, 69, 31। কিছুক্ষণ আগে এখানে কি ছিল, সমান সমান র্যান্ড বিটুইন, কিন্তু এখন হয়ে গেছে কি একটা নাম্বার যেটা লক হয়ে গেছে, এগুলো পরিবর্তিত হবে না। এবার আসেন এটাকে যোগ করব কিভাবে। সহজ একটা নিয়ম আছে, যখন আপনাদের যে এক্সেল যে ক্লাসটা, এটা আপনারা যতদিন প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, ততদিন মনে থাকবে, কিন্তু প্র্যাকটিস বন্ধ করে দিলে ফর্মুলাগুলো ভুলে যাবেন। এখন সহজ একটা ফর্মুলা দেখাচ্ছি, এটা হচ্ছে এতটাই সহজ, আপনারা 10 বছর পরেও যদি এটা করেন তাহলে এটা পারবেন। মানে এটা হচ্ছে কিছুটা ফর্মুলা বিহীন যে নিয়মটা, ওই রকম একটা ফর্মুলা, যে আমরা বলি না যে হাতুড়ের ডাক্তার বা সামথিং, মানে এটা হচ্ছে কি বুঝে বুঝে আপনারা করতেছেন, কিন্তু এটা প্রফেশনাল কোনো ফর্মুলা না, জাস্ট বুঝে করার জন্য। যে ধরেন আপনি যোগের জায়গায় যোগ, বিয়োগের জায়গায় বিয়োগ, গুণের জায়গায় গুণ। গত ক্লাসে আমরা এটা দেখাইছিলাম কি ব্যবহার করে, সমান সমান ব্যবহার করছি, তারপর বাংলা লিখে একটা প্লাস বাটন দিলাম, এইভাবে শুধু প্লাস দিব, পরেরটা ক্লিক করে আবার একটা প্লাস দিলাম, পরেরটা ক্লিক করে, এইভাবে যত 7টা সাবজেক্ট আছে সবগুলা দিয়ে একটা প্লাস বাটন ব্যবহার করতেছি, এবং ফাইনালি এন্টার ব্যবহার করলাম। দেখেন কত ভ্যালু আসছে, 316, তাই না? কিন্তু এই ফর্মুলাটা করে আমরা এখানে ডাবল ক্লিক করলে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে অটোমেটিক চলে আসছে।
অর্থাৎ এই ফিগারগুলোর টোটালটা বের হয়ে গেছে, কিন্তু আমি বলতেছি কি এই ফর্মুলাটা কোনো প্রফেশনাল ওয়ে না। যদি যোগ করতে হয়, আমরা কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা আপনাদের দেখাইছি, যোগের ক্ষেত্রে প্লাস বাটন দিব, আর বিয়োগের ক্ষেত্রে কি দিব মাইনাস, গুণের ক্ষেত্রে স্টার সাইনটা শিফট চেপে 8, আর অবলিক দিব কি ভাগের ক্ষেত্রে। এটা হচ্ছে একদম ইজিয়েস্ট, মানে এটা আপনাদের মনে থাকার জন্য। কিন্তু যোগের জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কি সাম ফর্মুলা, সামেশন। আমরা সমান সমান ব্যবহার করে SUM সাম লিখলে দেখবেন আপনাদের সামনে অনেকগুলো ফরম্যাট চলে আসবে। তার মধ্যে প্রথমটার মধ্যে ডাবল ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে ট্যাব ব্যবহার করব, যেভাবে আপনাদের সহজ হয়। আমি এখানে কিবোর্ড থেকে ট্যাব ব্যবহার করলাম। এবার এখানে সামের মধ্যে কতটুকু যোগ করতে যাচ্ছি সেটা আমার দেখাই দিতে হবে। যেমন আমি বাংলা যে সাবজেক্টটা আছে এটার মধ্যে জাস্ট ক্লিক করলাম 68। এবার এখানে দেখেন কর্নারে যখন নিই তীরের মতো একটা সাইন, মানে রিসাইজ করার বাটন আসছে, এটা দিয়ে ড্র্যাগ করে মার্কেটিং পর্যন্ত গেলাম। মানে এতটুকুই তো যোগ করবো, তাই না? ইন্টার দিলাম, দেখেন 316 আসছে। তার মানে আগের যোগটাও কি ঠিক আছে এবং পরের যোগটাও গ্রহণযোগ্য। আচ্ছা, আরেকটা ওয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এটা একদম ইজিয়েস্ট ওয়ে। এটা কিভাবে করবেন? এটার জন্য আপনারা প্রথমে যেখানে যোগ করতে যাচ্ছেন সে বরাবর আপনার সাবজেক্টগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, এবার আমরা এখানে হোম মেনুর আন্ডারে কুইক অ্যাক্সেস, এখানে অটো সাম যেটা লেখা আছে, জাস্ট অটো সামে একটা ক্লিক করে দেখেন, তাহলে কি অটোমেটিক যোগ হয়ে গেছে। আমাদের কোনো সাম ইকুয়াল ব্যবহার করতে হয় না এক্ষেত্রে। তো এইভাবে করলে কি হবে, আপনাদের হয়তো এই জিনিসটা মনে থাকবে। আমি জাস্ট এখানে কি করলাম, ডাবল ক্লিক করছি, ফর্মুলা যতগুলা ঘর আছে সবগুলোর মধ্যে কি অটোমেটিক বসে গেছে। এভারেজ ভ্যালু, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এগুলা কি মানে প্রতিটা বিষয়ের গড়। আমি বলছি কি এটা সিলেক্ট করলে আমার এখানে কাউন্ট দেখাচ্ছে কয়টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্ট। তার মানে আমি এখন এই যে 7টা সাবজেক্ট এটার গড় বের করব কিভাবে, একই নিয়ম। আমরা এখানে সিলেক্ট করে জাস্ট অটো সাম লেখা যাচ্ছে না, এখানে দেখেন অপশন আছে, সুইচ থেকে অপশনের মধ্যে এই এভারেজের মধ্যে একটা ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক সেটা বের হয়ে যাবে অ্যাজ ইজি। হ্যাঁ, আর যদি ফর্মুলা দিয়ে দেখাই তাহলে সমান সমান এভারেজ, তারপরে এই ভ্যালুগুলো সিলেক্ট করতে হবে। ওকে, এবার দেখেন এখানে দশমিক আছে না, আমরা আগে ডাবল ক্লিক করে সবগুলোর মধ্যে বসে নিলাম। এবার এখানে দেখেন ইনক্রিজ আছে, ডিক্রিজ আছে। এটা দিলে কি হবে, দশমিকটা ডিক্রিজ হবে, আর এটা দিলে ইনক্রিজ হবে। মানে যদি দশমিকটা আপনি গড় আরো বাড়াইতে চান এটা দিবেন, আর যদি কমাতে হয় সেক্ষেত্রে ডিক্রিজ যেটা আছে এটা ব্যবহার করবেন। ওকে, এবার আমার আরেকটা জিনিস আছে মিনিমাম ম্যাক্সিমাম, ঠিক একই নিয়ম ফলো করব। কতটুকু সিলেক্ট করব আমরা, বাংলা থেকে এভারেজ পর্যন্ত নাকি সাবজেক্ট পর্যন্ত। হ্যাঁ, এতটুকু সিলেক্ট করে আমরা এখানে অটো সাম যেটা ড্রপ ডাউন মেনু থেকে এখানে কি করব, যদি মিনিমাম বের করতে হয় জাস্ট মিনিমামে ক্লিক করলাম, বের হয়ে গেছে। এবার ড্রপ ডাউন মেনু থেকে নিচের দিকে দিয়ে দিলাম। ম্যাক্সিমামের ক্ষেত্রে কি করব, একই নিয়ম, সিলেক্ট করলাম ম্যাক্সিমাম, ড্রপ ডাউন মেনু থেকে ম্যাক্স ব্যবহার করলাম, এবং রেজাল্টটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা মোটামুটি পরিপূর্ণভাবে বুঝা হয়েছে। এবার আরেকটু অ্যাডভান্স আমরা দেখব, সেটা হচ্ছে যতগুলো সাবজেক্ট দেখা যাচ্ছে আমার এখানে, মার্কেটিং থেকে একদম নিচ পর্যন্ত যতগুলো স্টুডেন্ট আছে এদের গড় বের করব। ধরুন কোন স্টুডেন্ট 40-এর নিচে পেল যে কোনো একটা সাবজেক্টে, তাহলে কি সে ফেল না? এখন এটাকে আমরা ভিন্ন একটা ভাবে দেখব, যেটাকে কন্ডিশনাল ফরম্যাটিং বলে। কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা হোম মেনুর মধ্যেই পাচ্ছি, কোথায়, স্টাইলের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে আমরা কি করব, হাইলাইট সেল ভ্যালু, কন্ডিশনাল ফরম্যাটিং এর প্রথম যে ভ্যালুটা হাইলাইট সেল রুলস, এটা হচ্ছে কি গ্রেটার দ্যান এবং লেস দ্যান, আমরা এই দুইটা ব্যবহার করব। শেষে আরেকটা করব, এটা টেক্সট দ্যাট কন্টেন্টস। তো আমরা এখানে গ্রেটার দ্যান বলতে বোঝাচ্ছি যে কোন একটা ভ্যালু, যেমন 40-এর উপরে না, 39-এর যদি উপরে হয়, মানে গ্রেটার দ্যান 39 বলতে আমরা কি বুঝি, 40 থেকে শুরু হবে, তাই না? তাহলে ধরুন আমরা গ্রেটার দ্যান ব্যবহার করতেছি গ্রেটার দ্যান 39, তার মানে 40 থেকে যতগুলো ভ্যালু হবে সেগুলো কি কালার হবে, গ্রিন কালার হবে। এখন আমি এখানে 40 ব্যবহার করলাম, 40 ব্যবহার করে প্রথম যে ভুলটা আমরা করি এখানে আমরা গ্রিন দিলাম, দেখেন। তাহলে এখন 40 যে সাবজেক্টটা এটা কিন্তু বাতিল পড়ে আছে। একটু আগে আমি বলছি গ্রেটার দ্যান কত, 39। তার মানে এই যে 40 ক্যাটাগরি, একে আমরা কোনো ট্যাগ দিতেছি না আমরা এখানে, ঠিক আছে, কোনো ট্যাগ দিতেছি না, যার কারণে
40 ভ্যালুটা রয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে 39টা ব্যবহার করি, গ্রেটার দ্যান 39 মানে আমরা বুঝি 40, তাহলে এখানে 39 দিলাম। এবার দেখেন এটা 40, বর্তমানে যে 40 ভ্যালুটা এটা কিন্তু হাইলাইট করে নিছি। যখন আমি শুধু 40 দিছি, লেস দ্যান গ্রেটার দ্যান এতটুকু তো বুঝি, তাই না? তো আমরা এখানে 40 দিলাম, তাহলে 40টা সেই গ্রুপের মধ্যে নেয় নাই। কিন্তু যখন আমি এখানে 39 ব্যবহার করলাম 39, এবার দেখেন 40টা সে কাউন্টে নিছে, ওকে প্রেস করলাম। আচ্ছা, প্রথম কাজটা হইছে। এবার আমরা সিলেকশন থাকা অবস্থায় লেস দ্যান মানে যারা হচ্ছে সাবজেক্টে ফেল করছে, এখন আমরা কি ব্যবহার করব? লেস দ্যানে কত ব্যবহার করব আপনারা বলেন তো? মানে কত নিচে হইলে ফেল করবে? লেস দ্যান কত হবে তাহলে? 40 হবে। গুড। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল, তারপর কি করব বলুন? হ্যাঁ, লেস দ্যান। এবার এখানে কত লিখবো? 40। তাহলে এরা হচ্ছে কি ফেল করছে। আচ্ছা, রেজাল্ট। এবার যদি রেজাল্ট বের করি, দুইটা ওয়েতে দেখাই। একটা হচ্ছে কি গড়ের উপর যদি বের করেন তাহলে দেখা যাচ্ছে সবাই পাস করবে, কিন্তু আমরা জানি আমাদের স্টুডেন্টরা যদি কোনো একটা সাবজেক্টে ফেল করে তাহলে সে ফেল, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এখানে মিনিমাম যে ভ্যালুটা, যে কোনো একটা স্টুডেন্ট মিনিমাম যত কম পাইছে তার উপর যদি বের করি তাহলে সঠিক রেজাল্টটা আসবে। অর্থাৎ এখানে যে সাবজেক্টের গড় দেখা যাচ্ছে, এখানে যদি আমরা রেজাল্টটা ব্যবহার করি কিসের উপরে? মিনিমামের উপরে, তাহলে সঠিক পাস ফেলটা বের করা যাবে। আর যদি এভারেজের উপর করি, দেখেন সবাই পাস করছে এখানে, কিন্তু আলটিমেটলি কি সবাই ফেল না এখানে? কারণ কি সবার এক একটা সাবজেক্ট ক্রস আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এই ফর্মুলাটা কিভাবে ব্যবহার করতে পারি? আমরা রেজাল্টের মধ্যে কার্সরটা সেলের মধ্যে ক্লিক করে এখানে একটা ফর্মুলা দেখা যাচ্ছে, ফর্মুলা বার fx, তাই না? জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, fx ফাংশন ভ্যালু। ফাংশন ভ্যালুর মধ্যে এটা হচ্ছে একটা সার্চ বার, মানে আমরা যদি এখানে কোনো ফর্মুলা ব্যবহার করতে চাই, যেমন আমি লিখলাম র্যাঙ্ক একটা ফর্মুলা আছে, গো প্রেস করি তাহলে এখানে র্যাঙ্ক ফর্মুলা আসবে। তো আমরা এখানে ফর্মুলা ব্যবহার করব। আমি এটা বলি, আপনারা লিখে নিতে পারেন। যখন দুইটি ঘটনা হবে, দুইটি ঘটনা সংঘটিত হবে, ধরুন ওয়েদার সে পাস করবে নাহলে ফেল করবে, অথবা রহিম হবে না হলে করিম হবে, দুইটা ঘটনা যখন আমার একটা সেলের মধ্যে বোঝাতে হবে, তখন আমরা ইফ ফর্মুলাটা ব্যবহার করব, অর্থাৎ ইফ ফাংশনটা ব্যবহার করব। এখন আমি এখানে সার্চ করলাম কি ইফ ফাংশনটা, গো প্রেস করলাম। এবার দেখেন আমার সামনে একটা ফাংশন চলে আসছে, ইফ ফাংশন। আমরা ওকে প্রেস করলাম। এবার আমার সামনে একটা কি ফাংশন আর্গুমেন্ট ডায়লগ বক্স ওপেন হয়েছে। ফাংশন আর্গুমেন্ট ডায়লগ বক্সের প্রথম যেটা, এটাকে বলে লজিক্যাল টেস্ট। লজিক টেস্ট বলতে কি হইলে কি হবে? ঘটনা যদি আমি বলবো মিনিমাম ভ্যালুটা 40-এর সমান বা বেশি হয় তাহলে কি হবে? ঘটনা যদি সত্যি হয়, এখানে ভ্যালু বলছে ট্রু হলে কি হবে? পাস হবে নাহলে ফেল হবে, এরকম একটা ঘটনা। এখন লজিক টেস্টের মধ্যে আমি কি করলাম, ক্লিক করে মিনিমাম যে ঘরটা আছে এই ঘরের মধ্যে ক্লিক করলাম। যদি এই ঘর সমান সমান গ্রেটার দ্যান ইকুয়াল হয়, গ্রেটার দ্যান ইকুয়াল হয়, কত হয়? 40 হয়, অর্থাৎ 40-এর সমান বা তার বেশি হয়, তাহলে কি হবে? ফেল হবে নাকি? তাহলে এখানে লিখবো PASSED, পাস্ট হবে। আর না হলে কি হবে? যদি ঘটনাটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে লিখবো FAILED, ফেইল্ড, এবং কিবোর্ড থেকে এন্টার দিলাম। বর্তমানে ও ফেইল্ড হয়েছে, কেন? কারণ এর মিনিমামটা বর্তমানে এইখানে অনুযায়ী, হ্যাঁ একটু দুর্নীতি করবো এখন আমরা, যেমন এই স্টুডেন্ট যে আছে ওকে আমরা 60 দিয়ে দিলাম, তাহলে কি ও পাস হয়ে গেছে, দেখেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এই সাবজেক্টগুলো খেয়াল করেন। সাবজেক্টগুলোর মধ্যে শুধুমাত্র একটা স্টুডেন্ট কি করছে? পাস করছে, বাকিরা ফেল করছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সিলেকশন তৈরি করে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এর আরেকটা ধাপ ব্যবহার করব, যেটা কি টেক্সট দ্যাট কন্টেন্টস। এটা করব কি, যারা ফেল করবে তারা রেড সিগনালে থাকবে, যারা পাস করবে, যারা ফেল করবে তারা কি করবে? রেড সিগনালে থাকবে। তো আমরা এখানে কি করব, টেক্সট দ্যাট কন্টেন্টস এ ক্লিক করে এখান থেকে আমরা রেড ফিলের এখানে আমরা লিখব, যেহেতু এখানে কি লেখা আছে রেড ফিল, তাহলে এখানে লেখেন ফেল, লেখেন FAILED, তার মানে যারা ফেল করবে তারা রেড সিগনালে থাকবে। এবার আসুন আবার কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে আমরা হাইলাইট সেল, এখানে কি করব, টেক্সট দ্যাট কন্টেন্টস, এটা ক্লিক করে এখানে লিখব পাস, PASSED, পাস লিখলাম।
এবং একটার যে কালারটা আছে কালারটাকে আমরা গ্রিন ফিল করে নিলাম। দেখেন এটা পাস করছে, তাই না? আচ্ছা, এতটুকু দেখা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম যেটা হয়েছে আমরা অনেক কিছুই বুঝি নাই। আমাদের এই যে ক্লাসটা হবে এটার রেকর্ডেড ভিডিও হবে, আপনারা এটা ভিডিও দেখে যতটুকু পারেন বুঝে নেবেন। এই আমরা মোটামুটি আজকে মোটামুটি পুরোটা কভার করে নিব, ঠিক আছে? তো এটা এবার দেখেন, এবার অনেক আরো কয়েকজনকে আমরা পাস করাই এখানে, যেমন এটা এখানে পাস করাই দিলাম, 90 মার্ক করে দিলাম, পাস হয়ে গেছে। তো আমরা যে ফর্মুলাটা ব্যবহার করছি এটা কিসের উপর বেস করে? মিনিমামের উপর না? তার মানে মিনিমামের উপর করার কারণে কি হয়েছে, সে পাস করছে। এখন ধরেন আপনি আপনার যে ফাইনাল শিটে চাচ্ছেন মিনিমাম ফর্মুলাটা রাখবেন না, তখন কি করবেন? অপশন ক্লিক করে এখানে যে হাইড বাটন না, এটা করে নেন, তাহলে কি ওটা চলে গেছে। ধরুন আপনার এভারেজও দরকার নেই, আপনি মিনিমাম করে হাইড করে নেন, হয়ে গেল। তাহলে কি বর্তমানে আপনি এই যে এখানে কি এই স্টুডেন্টটার কথা খেয়াল করেন, ও শুধুমাত্র একটা সাবজেক্টে 2 পাইছে, ওকে আমরা ধরেন 70 বানিয়ে দিলাম, তাহলে কি সে স্বাভাবিকভাবে এখন পাস করছে না? তো এটা কি ডাইনামিক একটা রেজাল্ট বের হয়েছে। আচ্ছা, এবার আসেন এই স্টুডেন্ট যারা, এটা হচ্ছে 2024 সালে ধরেন রোল নাম্বারে সিরিয়ালে 1 থেকে 13 ছিল। এখন আমি চাচ্ছি টোটাল যে ভ্যালুটা আছে এটার উপর বেস করে ওদেরকে আমি একটা রোল নাম্বার ব্যবহার করে দিব, ডাইনামিক রোল নাম্বার। তাহলে এবার হচ্ছে এখানে আমি লিখলাম রোল, আর ও ডাবল এল, রোল নাম্বার। হ্যাঁ, রোল নাম্বারে গিয়ে এবার আমি এখানে রোল নাম্বার ব্যবহার করব। এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, সমান সমান দিব আগে, যে কোনো ফর্মুলার জন্য আমরা কি ইকুয়াল সাইন ব্যবহার করি। এবার এখানে একটা ফর্মুলা হবে র্যাঙ্কিং ফর্মুলা, র্যাঙ্ক, যেহেতু ওদের র্যাঙ্ক বের করতেছি, RANK, এটা আপনাদের জন্য কিছুটা অ্যাডভান্স হচ্ছে। তো র্যাঙ্কে গিয়ে আমরা এই যে 3 নম্বরে যে বাটনটা আছে ডাউন অ্যারো দিয়ে তারপর ট্যাব ব্যবহার করলাম, র্যাঙ্ক ফর্মুলা। র্যাঙ্ক ফর্মুলাটা কিসের উপর ভিত্তি করে হবে? টোটালের উপরই তো, তাই না? যে সাবজেক্টে বেশি পেয়েছে সেই তো রোল নাম্বার 1 হবে। তাহলে আমরা এই টোটাল সাবজেক্টটা প্রথম ক্লিক করে নিলাম। এবার আমরা এখানে কমা ব্যবহার করব, একটা কমা দিয়ে টোটাল যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ এই টোটাল এতটুকু থেকে টোটাল যে রেঞ্জটা আছে অর্থাৎ এতটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 প্রেস করব, মানে এটাকে লক করতে হবে, F4। আচ্ছা, এখানে একটা ফাংশন কি অ্যাক্টিভেট করা আছে, মানে এটাকে লক করতে হবে। হ্যাঁ, FN F4, ঠিক আছে, F4 দিলাম, 2 বার দিলাম। এবার কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করলাম। তো এটার যে র্যাঙ্কিংটা, ও বর্তমানে 1 হলো, বর্তমানে মার্ক ওয়াইজ সে কত, রোল নাম্বার 8 আছে। এবার আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে দেই। এবার দেখেন কি হয়েছে, সবগুলোকে এবার বোল্ড করে সাইজ বড় করে দিচ্ছি এবং সেন্টার করে দিচ্ছি। তো হ্যাঁ ভাই, এখানে একটা আছে, আমি আপনাদের বলি, এই ফর্মুলার মধ্যে যে ফর্মুলাটা ব্যবহার হয়েছে টোটাল মার্কের উপরে কি 1 নাম্বার কে আসছে 560, আবার এটাও দেখেন 1 চলে আসছে না? তো এইখানে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি, ফর্মুলার মধ্যে যদি আমি কোনো ধরনের ভুল করে থাকি, যেমন এখানে একটা ফর্মুলা বেস ভুল আছে, যে ডলার সাইন দেখা যাচ্ছে না, এখানে ডলার সাইনটা সামহাউ মিস হয়ে গেছে। তো এই ডলার সাইনটা আমরা কিবোর্ড থেকে F4 এর মাধ্যমে ব্যবহার করছিলাম। তো এটা যদি মিস হয় তাহলে রোলটা এক একজনের 1 2 3 কয়েকটা আসবে, যদি আমি ওই লকটা সঠিকভাবে না করতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখেন এখানে কি ডলার সাইন আছে না, এখানে ডলার সাইন আছে। এবার একটু ড্র্যাগ করে আবার দেই, এবার দেখেন 13 পর্যন্ত চলে আসছে। তো এই জিনিসটা আরেকবার দেখি, কারণ আমি বলছি এটা আপনাদের জন্য একটু হলেও অ্যাডভান্স। আমি প্রথম কি করলাম, রোল নাম্বারে সমান সমান ব্যবহার করলাম, তারপরে র্যাঙ্ক RANK, র্যাঙ্ক ব্যবহার করে 3 নাম্বার যে ফর্মুলাটা আছে, হ্যাঁ, এই 3 নাম্বারে এটা ক্লিক করলাম। এবার এখানে নাম্বার বলতে কোনটা বোঝাচ্ছি, টোটাল যে মার্কিংটা, এটা ক্লিক করে কিবোর্ড থেকে কি ব্যবহার করছি, কমা ব্যবহার করছি। কমা করে কতটুকু রেঞ্জের মধ্যে আমার রোল নাম্বারটা বের হবে সেটা দেখাই দিব। তাহলে প্রথম ঘর থেকে শুরু করে কি একদম নিচে যে ঘরটা আছে এতটুকুর মধ্যে বর্তমানে কি ডলার সাইন আছে, খেয়াল করেন তো প্রজেক্টরে। এখন দেখেন আমি F4 দিয়ে একটা ক্লিক করলাম, লক সাইন আসছে, ডলার সাইন আসছে, মানে F4 ফাংশন কি, এমনি F4 না কিন্তু, আবার বলি এখানে উপরে দেখেন কিবোর্ডে সবার উপরে F4 F1 থেকে 12 পর্যন্ত ফাংশন কি আছে। তো এটা দিয়ে ক্লিক করলে কি হয়, লক হয়।
বুঝতে পারছেন? এবার আমি যদি ইন্টার প্রেস করি এবং এবার আবার ড্র্যাগ করে নিচে নিয়ে যাই, তাহলে দেখেন রোল নাম্বারগুলো হয়ে গেছে না? তবে কন্ট্রোল জেড আবার দেখাচ্ছি আপনাদের, এটা যদি বুঝতে পারেন। সমান সমান দিয়ে কি করব বলেন? আর আর এ এন ডি নাকি? আচ্ছা, র্যাঙ্ক। তারপর কোন ফর্মুলাটা? 3 নাম্বার যে ফর্মুলাটা আছে, ট্যাব ব্যবহার করলাম। এবার কি করব? টোটাল মার্ক অ্যাকাউন্টিং নাকি? আচ্ছা, টোটাল। এরপরে কমা ব্যবহার করব না, কমা দিতে হবে। কমা দিয়ে এবার রেঞ্জ দেখাই দিতে হবে, টোটাল রেফারেন্স যেটা বোঝাচ্ছে। এতটুকুর মধ্যেই তো রোল নাম্বারটা করব, তাই না? এতটুকু সিলেক্ট করলাম। এবার এখানে কি ডলার সাইন আছে? নাই। আমি ধরেন এই অবস্থায় ইন্টার দিয়ে দিলাম। এবার দেখেন 1 2 3 কয়টা আসে দেখেন। 2 আসছে 2 জনের, 3 জনের আসছে 2। যখন আমি এটাকে লক করে দিছি F4 দিয়ে, তখন কিন্তু এই সমস্যাটা হয় না। সমাধান কি? এখানে আসবো, এখানে এসে কি F4 দিলাম, ডলার সাইন হয়েছে না? এখানেও ডলার সাইন করতে হবে। ভেঙে করতেছি তো এই জন্য 2 বার দিছি, বুঝছেন? ইন্টারপ্রেস করলাম। প্রথমবারে দিলে একবারে হয়ে যাবে। এবার জাস্ট এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দেন, তাহলে দেখেন 1 থেকে চলে আসছে না? এই যে 13। বর্তমানে 12 নাম্বার যার রোল সে 13 হবে, আর 1 যার রোল ছিল সে 8 নাম্বারে হবে। এতটুকু মোটামুটি আমরা বুঝি নাই, তাই না? আমার তো বিশ্বাস হয় না, কারণ এক্সেলটা প্র্যাকটিক্যাল একটা বিষয়। আচ্ছা, যাই হোক, ভিডিও দেখে আপনারা প্র্যাকটিস করেন। এবার আসেন, রোল নাম্বার যে বাটনটা দেখা যাচ্ছে, এই রোল নাম্বারটা বর্তমানে 1 অনুযায়ী আমি চাচ্ছি সিরিয়াল সাজাবো। আবার বুঝেন কথাটা, বর্তমানে সিরিয়ালটা কি 1 থেকে, মানে আগের যে রোল নাম্বার ওই অনুযায়ী আছে না? এখন আমি চাচ্ছি 2025 সাল যেটা, 1 রোল নাম্বারটা সবার উপরে থাকবে, 2 তারপরে থাকবে, এই সিরিয়ালটা মেনটেন হবে। সেজন্য আমরা করতে পারি কি, রোল নাম্বারে ক্লিক করে এখানে দেখেন শর্ট এন্ড ফিল্টার লেখা আছে। শর্ট ফিল্টার থেকে আমরা যদি এই ফিল্টারটাকে অ্যাক্টিভেট করে নেই, দেখেন সবগুলোর মধ্যে একটা একটা বক্স ওপেন হয়ে গেছে। এবার আমরা এখান থেকে স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করলাম, তাহলে দেখেন রোল নাম্বার বর্তমানে 1 অনুযায়ী যেটা রিপ্রেজেন্ট হয়েছে। তার মানে এবার যদি এই ডেটাকে আমরা কোথাও কপি করে বসাতে হয়, পারবো না আমি 1 অনুযায়ী। আরো কিছু মজার জিনিস আছে। ধরুন আমি এটাকে কি লেখা আছে, এই সুইচ বাটনে ক্লিক করে আমি 6 নাম্বার রোল কার, এটা বর্তমানে 6 কে হয়েছে, এই লোককে আমি খুঁজতে চাচ্ছি। হ্যাঁ, শুধু 6টা ক্লিক করে ওকে দিলাম, দেখেন শুধু 6 নাম্বার যে রোল এ চলে আসছে, রোল নাম্বার 6, যেমন কি এখানে লেখা আছে নামটা। তাহলে কি আমরা 6 নাম্বার যে রোলটা দেখা যাচ্ছে তাকে খুঁজে পেয়েছি। আবার এখান থেকে সিলেক্ট অল করেন, অটোমেটিক সব চলে আসবে। মানে আপনি যদি চান এখান থেকে সিলেক্ট অল উঠিয়ে দিয়ে 8 নাম্বার যে রোল আছে ওকে চাচ্ছেন আপনি, আপনি বরখাস্ত করে ডিলিট করে দিবেন নাকি? এই রোল নাম্বার 8 যেটা আছে এখান থেকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে এটা, মানে ওই যে আমরা যে কন্ট্রোল মাইনাস শিখছি না, কন্ট্রোল মাইনাস দিয়ে এটা ডিলিট করে দেন। তাহলে কি আপনার যে রোটা আছে এখান থেকে বর্তমানে যে 8 ছিল ওই আউট হয়ে গেছে কমপ্লিটলি। রোল নাম্বার আগের যে 1 ছিল না, ওকে আমরা কি আউট করে দিছি, পারছি না? তার মানে কি এই ফিল্টারটা ব্যবহার করে আমরা যদি চাই স্পেসিফিক ভাবে ডেটা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে আসি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন আপনারা, যে কোনো স্টুডেন্ট সাবজেক্টে কত পায় সর্বোচ্চ? 100। 101 তো কেউ পায় না, তাই না? দেখেন আমরা যদি এখন এখানে 109 লিখি, কোনো লিমিটেশন আছে? নাই, কিন্তু সে 101 কাউন্ট করে নিছে না? ধরুন আমি যদি এখানে এমন কিছু চাচ্ছি, এই যে ঘরগুলো দেখা যাচ্ছে মার্কেটিং পর্যন্ত, এই ঘরের মধ্যে আমরা কনফিগার করে দিব, ডাটাটা লক করে দিব যে এখানে 0 থেকে 100 পর্যন্ত ভ্যালু হবে। তারপরে যদি ভ্যালু হয় তাহলে কি হবে, ওই ভ্যালুটা যাতে লেখা না যায়। আমি নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা টাইম, তারপর ডেট বা লিস্ট, অনেক কিছু দিয়ে এটা করা যাবে, ঠিক আছে? তো আমি এটা স্পেসিফিক ভাবে কি এখানে বর্তমানে কি 109 লিখছি না, এ কি করছে 109 এটা কাউন্টে আনছে না? এমন কিছু করব যে 100 পরে কিছু লিখলে এটা এরর আসে, মানে লেখাই যাবে না, আমার সামনে একটা এরর ডায়ালগ বক্স আসবে। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা এটাকে আগে স্বাভাবিক অবস্থায় করলাম, 99 করলাম। এবার দেখেন প্রতিটা যতগুলো বক্সের মধ্যে করতে চাচ্ছি ততগুলো বক্স আমি সিলেক্ট করলাম, অর্থাৎ বাংলা থেকে মার্কেটিং পর্যন্ত যতগুলো সাবজেক্ট দেখা যাচ্ছে সবগুলোকে সিলেক্ট করে এবার আমি এখান থেকে নতুন একটা ফরম্যাটে আসবো, এটার নাম কি ডেটা। ডেটা মেনুতে আসলাম,
ডেটা মেনুতে এসে এখানে কি লেখা আছে, ডেটা ভ্যালিডেশন। এই ফর্মুলাটা একটু মনোযোগ দিয়ে দেখব, ডেটা ভ্যালিডেশন। হ্যাঁ, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এবার ডেটা ভ্যালিডেশনের সেটিংসের আন্ডারে আমরা কি লেখা আছে, এলো, মানে কোন ভ্যালুগুলোকে আমরা গ্রহণ করব। আমরা এখান থেকে কি করব, হোল নাম্বার, নিউমেরিক ভ্যালু, হোল নাম্বারটা সিলেক্ট করলাম। এখানে কি লেখা আছে, ডেটা বিটুইন। বিটুইন বলতে বোঝাচ্ছে কত থেকে কতর মধ্যে আমরা ভ্যালু অ্যাকসেপ্ট করব। এখন মিনিমাম ভ্যালু কত বলছি, 0। ম্যাক্সিমাম ভ্যালু কত, তার মানে এখানে 100 দিয়ে দিলাম। আচ্ছা, ওকে প্রেস করলাম। এবার দেখেন এখানে যদি আমি 500 লিখি, আমার সামনে একটা ইরর ডায়লগ বক্স আসছে না? কি লেখা আসছে, দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড। এবং এখানে আরো তথ্য দেওয়া হয়েছে যে এ ইউজার হ্যাজ রেস্ট্রিক্টেড ভ্যালু দ্যাট ক্যান বি এন্টার ইনটু দিস সেল, মানে এটা আমরা স্পেসিফিকভাবে লিমিট করে দিছি। এখন এই যে মেসেজটা দেখা যাচ্ছে না সামনে, আপনাদের যে মেসেজটা আছে আপনারা চাইলে এটাও এডিট করতে পারবেন। যেমন দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড, এই তথ্যটা আমরা চাইলে ম্যানুয়ালি কি করতে পারবো, আমার মন মতো লিখতে পারবো। সেই জিনিসটা এখন দেখবো। আচ্ছা, তাহলে ক্যান্সেল দিলাম। তার মানে এখন কোনোভাবেই কি করা সম্ভব না ভাই, বলেন তো? 100 এর পরে যে ভ্যালুটা এখানে এন্টার করা সম্ভবই না। আমরা আবার এখানে ডেটা ভ্যালিডেশনে গেলাম। এবার এখানে হোল নাম্বার থেকে আমরা এখানে ব্যবহার করব গ্রেটার দেন, বা এখানে ব্যবহার করব লেস দেন। তার মানে কত নিচে হইলে শো করবে সেটা বলবো। আমরা এখানে কত লিখতে পারি, লেস দেন হইলে না, 101 লিখলাম। কথা কিন্তু ওটাই, বিটুনে যে কথা ছিল, লেস দেন দিয়ে কি ওই কথাই বোঝাচ্ছে না এখন? হ্যাঁ, তার মানে মিনিমাম লেস দেন 101 বলতে আমরা বুঝি 100, তারপরের ভ্যালু, নিচের যে ভ্যালুগুলো আছে। এবার আসেন, এখানে ইরর অ্যালার্ট একটা মেসেজ বাটন আছে, দেখেন ইরর অ্যালার্ট। এই মেসেজ বাটনের এখানে ক্রস বাটন দেখা যাচ্ছে না? এখানে বিভিন্ন স্টাইলিং আছে, যেমন ওয়ার্নিং, তারপরে ইনফরমেশন। আপনি যে যে মানে বাটনটা, আইকনটা ব্যবহার করবেন ওটাই ওখানে শো হবে। কিছুক্ষণ আগে কি বাটন ছিল, এরকম বাটন ছিল না? আমরা এখানে ওয়ার্নিং বাটনটা ব্যবহার করব। ওকে, আবার এখানে টাইটেল যেটা আছে আমি লিখলাম যে ইউ আর পুটিং রং, বা ইউ আর ইনপুটিং রং ইনফরমেশন, ইউ আর ইনপুটিং রং ইনফো। আচ্ছা, ইরর মেসেজ কি আসবে, ওকে আমি বলতেছি প্লিজ ইনপুট ভ্যালু বিটুইন, বা এখানে যেহেতু লেস দেন ব্যবহার করছি তাহলে লেস দেন 101, তাহলে বিটুইন দিয়ে লিখতে পারি বিটুইন 0 to 100। ওকে, জাস্ট এবার আমি ওকে প্রেস করলাম। এখন স্বাভাবিকভাবে যখন আমরা ধরেন 88 লিখলাম, এগুলো কি স্বাভাবিক ভ্যালু, এগুলো নিবে। কিন্তু যখনই আমি 101 লিখলাম বা তার উপরে লিখবো, ইন্টার ব্যবহার করব, দেখেন এখানে একটা সাইন ব্যবহার হয়েছে, ওয়ার্নিং সাইন। আর এখানে কি লেখা আসছে, ইউ আর পুটিং রং ইনফরমেশন। এবং এখানে কি লেখা আসছে, প্লিজ ইনপুট ভ্যালু 0 to 100। বুঝতে পারছেন? তাহলে এই যে ভ্যালুটা আমরা ব্যবহার করছি, এটা কি লিমিট করে দিছি। আরো মজার জিনিস আছে, দেখেন ধরুন আমরা এখানে যে নামগুলো দেখা যাচ্ছে, এই নামগুলোকে আমরা আচ্ছা, ডাটা ভ্যালিডেশনে আমরা কিছুক্ষণ আগে কি করছিলাম, অনেকগুলো নাম এখান থেকে কপি করে এই সেলের মধ্যে এনে রেখেছি। তো এই সেলটাকে আমরা একটু ভিন্ন ওয়েতে রিপ্রেজেন্ট করব। সেটা কি, মানে এখানে ক্লিক করলে যাতে অপশন থাকে, এই যে নামগুলো দেখা যাচ্ছে না, এই নামগুলোর মধ্যে অপশন দিয়ে লিস্টিং করে, গত ক্লাসে একটু টাচ দিছি আপনাদেরকে কিভাবে করতে পারি। প্রথমে ওই এরিয়াটুকুকে সিলেক্ট করে নিব, করে এখানে ডাটা ভ্যালিডেশনে যাব। এখান থেকে আমরা যে সেটিংটা আছে এখান থেকে জাস্ট আমরা লিস্ট ব্যবহার করব। এখন লিস্ট বলতে কি বোঝাচ্ছে, কোন এরিয়াটুকু অনুযায়ী লিস্ট হবে সেটা আমরা এখানে দেখাই দিতে হবে। সেজন্য আমরা স্পেসিফিকভাবে সোর্সে ক্লিক করে এখানে চলে আসব। এই এরিয়াটুকু অর্থাৎ যে নামগুলো আছে, নামগুলোই হচ্ছে আমাদের কি লিস্টের একটা পয়েন্ট। এটা ক্লিক করে জাস্ট ওকে প্রেস করলাম। এবার দেখেন প্রতিটা ঘরের মধ্যে এখানে একটা অপশন তৈরি হয়ে গেছে, এবং এটার মধ্যে কি সবার এক একটা নাম আছে। প্রতিটা ঘরের মধ্যে চাইলে আপনি কি করতে পারবেন এভাবে, যেমন আমরা এটা কি করতে পারি, মেল ফিমেল জেন্ডার, ওই ধরনের ক্ষেত্রে আমরা লিস্টিংটা ব্যবহার করতে পারি।
এক্সেলে অনেক কিছু আছে, যেমন এক ক্লিক করলে অটোমেটেড ওয়েতে ম্যাক্রোর মাধ্যমে মানে অটোমেটিক ডাটা এন্ট্রি হবে। আমরা যে লগ ইন করি না, লগ ইনে ক্লিক করলে বা সাবমিটে ক্লিক করলে সবগুলো ডাটা এন্ট্রি হয়ে যেতে পারে। এটা আরো একটু অ্যাডভান্স হয়ে যাবে আপনাদের জন্য। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি এখন একটা আপনাদের জন্য গ্রাফ তৈরি করব স্যালারি স্টেটমেন্টের মতো। কন্ট্রোল সি দিয়ে এই এরিয়াটুকু কপি করলাম। এখানে দেখেন শীট 1 এর পর একটা প্লাস বাটন আছে। তো এখানে আমরা গিয়ে জাস্ট হচ্ছে কিবোর্ড থেকে এন্টার ব্যবহার করলে আগের যে নামগুলো আছে সেগুলো কি পেস্ট হয়ে গেছে। তো এখানে নাম আছে আর একটা ঘর বানাচ্ছি, এটা স্যালারি, SALARY, স্যালারি লিখলাম। এবার এই যে লেখার স্টাইল, লেখার সাইজ আছে সেটাকে আমরা কি করতে পারি, ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে এই ঘরের মধ্যে ড্র্যাগ করে নিতে পারি। তাহলে অল বর্ডারও চলে আসলো, লেখার সাইজও সমান হয়ে গেল। আচ্ছা, এবার এখানে একটা স্টুডেন্টের ধরেন এখানে যে নামগুলো আছে এদের স্যালারি, সর্বোচ্চ স্যালারি সর্বনিম্ন স্যালারি বের করব। র্যান্ডম যে টেক্সট ওটা দিয়ে ব্যবহার করব আমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, টোটাল স্টুডেন্ট 10 জন আছে ভাই। জি 2 4, হ্যাঁ 10 জন আছে টোটাল। ওকে ওকে, ভিডিও করে। জি ঠিক আছে ভাই, আমি ভিডিও করে দিব পরে। হ্যাঁ, ভিডিও করে দিব। ওকে। আচ্ছা, তো এখানে নেম যে লেখাটা আমি লিখছি, এখন এখানে র্যান্ডম যে ফর্মুলাটা আমরা ব্যবহার করছি না 0 থেকে 100 এর জন্য, আমরা এখন এখানে বলবো যে সর্বনিম্ন ভ্যালু স্যালারি ভ্যালু হবে 10,000 এবং সর্বোচ্চ 20 এর মধ্যেই থাকবে। তাহলে কি করব বলেন তো, সমান সমান দিব আগে, তারপরে RAND র্যান্ড বিটুইন, তারপরে আমরা ট্যাব ব্যবহার করলাম। এখানে সর্বনিম্ন স্যালারি ভ্যালু কত দিলাম, 10,000, কমা দিয়ে লিখলাম এখানে 20,000। এবার ইন্টারপ্রেস করলাম। তো এই ভ্যালুটা কি একটা ঘরে আসছে না, আমি এটাকে এভাবে টানি দিয়ে, মানে এই যে প্লাস বাটনটা দেখা যাচ্ছে না, ডাবল ক্লিক করলেও হবে, বাটন দিয়ে নিচ পর্যন্ত দিলাম। কন্ট্রোল সি কি করব, কপি করে ভ্যালু অনলি করে নিব, যাতে কি থাকে, এটা ফিক্স থাকে। ভ্যালুটাকে আমরা কনভার্ট করে নিলাম। এবার পুরোটাকে সিলেক্ট করে আপনারা চাইলে এটা সেন্টার অ্যালাইনমেন্ট করে নিতে পারেন, নামকে চাইলে আবার কি করতে পারেন, কালার করে নিতে পারেন। তো এইভাবে ধরুন একটা ভ্যালু তৈরি করা হয়েছে। এবার আমরা চাচ্ছি এই ভ্যালুটাকে একটা স্যালারি ফরম্যাটে ইনফোগ্রাফিতে দেখাবো, মানে একটা স্টাইলিশ ফরম্যাট থাকবে। সেটার জন্য আমরা পুরো ঘরটাকে সিলেক্ট করে নিয়ে ইনসার্ট মেনুতে আসবো। ইনসার্ট মেনুতে এসে এখানে কি চার্ট ব্যবহার করা হয়েছে, আমরা এখানে অপশন থেকে অনেকগুলো চার্ট দেখতে পারি। তো আমরা এখানে লাইন যে চার্ট আছে বা হচ্ছে এখানে পাই চার্ট আছে, বার চার্ট আছে, আমরা বার চার্টটা ব্যবহার করতে পারি স্যালারির জন্য। জাস্ট এটা করে ওকে প্রেস করলাম। দেখুন এখানে আমার একটা চার্ট তৈরি হয়ে গেছে না, সিরিয়াল ওয়াইজ এন্ট্রি, ডাটাগুলো এন্ট্রি হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আরেকবার দেখাচ্ছি। ইনসার্ট মেনুতে গেলাম, এখানে চার্ট আছে, আমরা ধরুন এই লাইন চার্টের মধ্যে 2D যে চার্টটা আছে এটা ব্যবহার করলাম, হইল না? এবার দেখেন এখানে আরো কি স্টাইলিশ অনেকগুলো ফরম্যাট আছে। আপনি চাইলে এখান থেকে কি ম্যানুয়ালি যে কালারগুলো আছে কালারও ব্যবহার করতে পারেন এখান থেকে। ক্লিয়ার? তাহলে কি স্টুডেন্টের যে নামগুলো বা স্যালারি হোল্ডার যারা, তাদের নাম এবং তারা কত হাজার টাকা স্যালারি পাইছে 0 থেকে 25,000 মধ্যে, এটা কি কাউন্টিংটা দেখাচ্ছে। এটা কি, এটা একটা আমার বাই, মানে এটাকে চার্ট বলা হয়, চার্ট তৈরি হয়েছে। এভাবে আমরা চাইলে পাই চার্ট ব্যবহার করতে পারি। যেমন কি গোল একটা চার্ট তৈরি হলো, যেখানে রিলিজিয়ন থাকলো হিন্দু মুসলিম, এভাবে একটা চার্ট, এবং এটার মধ্যে ইনফরমেশন দিলাম। আচ্ছা, তো এটা হয়েছে কি মোটামুটি আপনাদের একটা আজকে বেসিক কিছু ওভারভিউ দেওয়া হয়েছে। কমপ্লিট কি একটা পাই চার্ট কিভাবে তৈরি করতে হবে, তারপরে ডেটার মাধ্যমে কিভাবে ডাটা ভ্যালিডেশনটা ব্যবহার করতে হবে। এছাড়া আমরা এখানে কি করতে পারি, এই ড্রপ ডাউন মেনু যেটা আছে, ড্রপ ডাউন মেনু থেকে আমরা ফিল্টার করতে পারি। এই বিষয়গুলা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যতটুকু বুঝছেন ততটুকুই থাকুক আর কি, আর আজকে আর লম্বা করব না। মোটামুটি আপনাদের এক্সেল যেটা, এক্সেল নিয়ে যদি কোনো প্রবলেম বা কোশ্চেন থাকে আপনারা করবেন, যারা মোটামুটি অ্যাডভান্স আছেন। আর আমরা আপকামিং যে ক্লাসগুলো আছে পাওয়ার পয়েন্টে গুরুত্ব দিব, পাশাপাশি ওয়ার্ডে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো দেখব। ঠিক আছে? তো এই বলে আর কি মোটামুটি আমাদের আজকের যে ক্লাস এখানে শেষ করতেছে।